সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে বাংলা নিউজের বিশেষ আয়োজন সমসাময়িকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জাকারিয়া ইবনে ইউসুফ। আজ আমার সঙ্গে যুক্ত হয়েছেন বিএনপির তরুণ প্রজন্মের রাজনীতিবিদদের একজন ব্যারিস্টার নুসরাত খান। নুসরাত, আপনাকে বাংলা নিউজে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। নুসরাত, প্রথমেই আপনার কাছে জানতে চাই আপনার পড়াশোনা, আপনার বেড়ে ওঠা এবং রাজনীতিতে পদার্পণ। প্রথমে জাকারিয়া সাহেব, ধন্যবাদ আপনাকে এবং থ্যাংক ইউ টু banglanews24.com। আপনারা আমাকে এত সুন্দর একটি অনুষ্ঠানে আমন্ত্রণ করেছেন এবং এই অনুষ্ঠানকে বাংলাদেশের মানুষের কাছে নিয়ে যাওয়ার জন্য সেটের পিছে যেসব ভাইয়েরা কাজ করছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমার জন্ম ঢাকায়, আমি ঢাকায় জন্মগ্রহণ করেছি, আমার পড়াশোনাও ঢাকায়। সো আমি স্কলাস্টিকা স্কুলে পড়াশোনা করতাম এবং আমি স্কলাস্টিকা স্কুল থেকে প্লে গ্রুপ থেকে আমি স্কলাস্টিকায় ছিলাম। আমি স্কুলিং শেষ করার পরে তারপর আমি ইউনিভার্সিটি অফ লন্ডনের ইন্টারন্যাশনাল প্রোগ্রামের আন্ডারে আমি এলএলবি অনার্স কমপ্লিট করি। এলএলবি অনার্স কমপ্লিট করার পরে আমি ইউকেতে ইউনাইটেড কিংডমে বিপিপি ইউনিভার্সিটি, এবং আমি যখন পড়াশোনা করেছিলাম তখন ওই টাইমে একটা বিপিপি ল স্কুল ছিল, তখন আমি ইন্টারন্যাশনাল বিজনেস লয়ের উপরে এলএলএম করি, মাস্টার্স করার পরে আমি বারাট ল করি এবং বারাট ল আমি বিপিপি ইউনিভার্সিটি থেকেই করি এবং আমি অনারেবল সোসাইটি অফ ইনার টেম্পলের মেম্বার ছিলাম, মানে ওইখান থেকে আমি বারাট লটা কমপ্লিট করেছি। এছাড়া আমি ফার্দার আরও পড়াশোনা করেছি বিজনেস সাস্টেইনেবিলিটি অ্যান্ড ম্যানেজমেন্টের উপরে। আমি ফার্দার কিছু কোর্সেস করেছি, যেটা হলো আপনার ইউনিভার্সিটি অফ কেমব্রিজ থেকে, এবং পলিটিক্যাল ফিলসফির উপরেও পড়াশোনা করেছি ইউনিভার্সিটি অফ অক্সফোর্ড থেকে, বাট এগুলো পর্যায়ক্রমে। এবং এই অক্সফোর্ড এবং কেমব্রিজের এডুকেশনটা ইজ মোস্টলি ফর নলেজ, মানে শিক্ষাগত জ্ঞানের জন্য অ্যাকচুয়ালি এই এডুকেশনটা নেওয়া, বাট আমার ক্যারিয়ার লাইনটা পুরোটাই লয়ের ভিত্তিতেই ছিল। তো এইভাবে আমার পড়াশোনাটা আমি অ্যাকচুয়ালি কমপ্লিট করেছি। পড়াশোনার পরে রাজনীতিতে, আপনি রাজনৈতিক পরিবারেই বেড়ে উঠেছেন, তারপরও আপনি রাজনীতিতে কিভাবে যুক্ত হলেন? আপনি তো চাইলে একটা উন্নত ক্যারিয়ার গড়ে সেদিকে মনোযোগী হতে পারতেন। বাংলাদেশে উন্নত ক্যারিয়ারের অপশন আছে বলেই তো বাংলাদেশে ফিরে আসা। অ্যাকচুয়ালি আপনি যে প্রশ্নটা করলেন, এটা মানে অনেকেই আমাকে আগে প্রশ্ন করেছে, যখন আমরা বাইরে পড়াশোনা করতাম বা বাইরে যখন ছেলেমেয়েরা পড়াশোনা করে তখন তারা চিন্তা করে যে একটা ডেভেলপড কান্ট্রিতে থাকলে বা ডেভেলপড কান্ট্রি যেসব ফ্যাসিলিটি আছে ওইখানে ক্যারিয়ারদের যে অপশনগুলো আছে সেটার তুলনায় হয়তো বাংলাদেশে অনেকে চিন্তা করে নেই, বাট এটা আসলে কারেক্ট না। বিকজ যে নিজের জায়গায় যেভাবে তার নিজের ক্যারিয়ারটাকে বিল্ড আপ করতে পারবে সে সেখানেই ভালোভাবে ফ্লারিশ করতে পারবে। সো ছোটোবেলা থেকে আমাদের কখনো ইচ্ছা ছিল না, বা আমি বা আমার ফ্যামিলিতে আমার আরও 2টা বোন আছে, আমাদের কখনোই ইচ্ছা ছিল না যে আমরা বিদেশে থাকবো বা বিদেশে আমাদের ক্যারিয়ার বিল্ড করব। আমাদের ইন্টেনশনে ছিল যে আমরা বাইরে থেকে পড়াশোনাটা শেষ করে দেশে চলে আসবো। এবং আর একটা কারণ এটার পিছে হলো, ধরেন উন্নত মানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে নিজের দেশে কাজ করে নিজের দেশের মানুষের জন্য, নিজের দেশের মানুষের পাশে দাঁড়ানো ইজ মাচ মোর বেটার। কারণ আপনি চিন্তা করেন ডেভেলপড কান্ট্রিতে আমাদের চেয়ে আরও ভালো শিক্ষিত অনেকজন মানুষজন আছে যারা ওই দেশে কন্ট্রিবিউট করছে। সো আমরা যদি আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন নিজের দেশের কোনো কাজে আমরা যদি লাগাতে পারি, দেন আই থিঙ্ক দ্যাট ইজ ফর দ্য ওয়েলফেয়ার অফ দ্য কান্ট্রি। যেই কারণেই বাংলাদেশে ফেরত আসা। এবং রাজনীতির সাথে আমরা তো যে কথাটা আপনি বললেন, আমি একটি রাজনৈতিক পরিবারে আমি বড় হয়েছি, তো আমি রাজনৈতিক পরিবেশটা দেখেই আমি বড় হয়েছি। রাজনীতিতে আসার মূল উদ্দেশ্য ছিল আমার এলাকার মানুষের অবস্থা দেখে এবং এলাকার মানুষের যেইভাবে আমি যেটা চিন্তা করেছি যে আমার যেই শিক্ষাগত যোগ্যতা আছে এবং এই যোগ্যতাটাকে আমি যদি ইউটিলাইজ করতে পারি, আমি মানুষের জন্য হয়তো বা কিছু ভালো কাজ করতে পারবো ইনশাআল্লাহ, যদি আল্লাহ সেই তৌফিকটা দান করে। এই চিন্তাধারাকে ধরেই কিন্তু রাজনীতিতে আসা। আপনি রাজনীতি করছেন, বিএনপি রাজনীতিতে কেন, মানে কেন বিএনপি আপনাকে আকৃষ্ট করলো? কারণ আপনি যদি লিডারশিপের কথা চিন্তা করেন, আমার ফার্স্ট রিজনটা হলো, ধরেন আমার বাবা তো আপনি জিয়াউর রহমান সাহেবের ক্যাবিনেটে তো উনি 1979-এ জিয়াউর রহমান সাহেবের ক্যান্ডিডেট, লাইক ওনার ক্যাবিনেটের আপনার এলজিআরডির মন্ত্রী ছিল। এবং ওই সময় থেকে আমি জিয়াউর রহমান সাহেবের, আমার বাবার মুখ থেকে যতটুকু যা শুনেছি, উনার যে আদর্শ ছিল, উনার যে ভিশন ছিল, উনার যে পেট্রিয়টিজম ছিল বাংলাদেশেরকে দুনিয়ার মানচিত্রে কোথায় নিয়ে যাওয়ার জন্য, বাংলাদেশের মানুষের জন্য যেই সব উনি পদক্ষেপ নিতে চেয়েছিল, যেই সব কাজগুলো উনি করতে চেয়েছিল, ওনার সময় খুবই স্বল্প ছিল, খুবই অল্প সময় ছিল। ওইটুকু অল্প সময়ে উনি বাংলাদেশের জন্য যে কাজ এবং পদক্ষেপগুলো নিয়েছে, তো ওই ভিশনটাকে ধরে আমরা যদি এখন বর্তমানে নেক্সট জেনারেশনে আমরা যারা আছি, আমরা যদি তারেক রহমান সাহেবের আপনার নেতৃত্বর কথা চিন্তা করি, তারেক রহমান সাহেবের যে ভিশনটা আছে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, 31 দফা যেটা আমরা বিভিন্ন আমাদের গ্রামে বা আমাদের এলাকাতে তো আমরা ডিস্ট্রিবিউট করেছি, অন্যান্য এলাকায় পুরো বাংলাদেশে বিএনপির অন্যান্য প্রার্থীরা যারা আছে তারাও ডিস্ট্রিবিউট করছে। আপনারা যদি ওই 31 দফা দেখেন,
এবং ওই 31 দফা যদি ইনশাআল্লাহ আগামীতে বাস্তবায়ন করা যায়, তখন কিন্তু সেই ক্ষেত্রে বাংলাদেশ ইনশাআল্লাহ দুনিয়ার মানচিত্রে অনেক এগিয়ে যাবে। তো বিএনপির লক্ষ্য আছে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য। আমাদের তারেক রহমান সাহেবের নেতৃত্বকে ধরে যদি আগামীতে নির্বাচনে বিএনপি যদি নির্বাচিত হয়, ইনশাআল্লাহ বাংলাদেশ এগিয়ে যাবে। এই কারণে বিএনপি রাজনীতি করা। আপনি বলছিলেন যে আপনার বাবা জিয়াউর রহমানের মন্ত্রিপরিষদের একজন সদস্য ছিলেন। বাবার মুখে আসলে জিয়াউর রহমান সম্পর্কে কি জেনেছেন? উনি নিশ্চয়ই অনেক কাছ থেকে দেখেছেন, আপনি অনেক ছবিও আমরা দেখি যে উনি পাশে ছিলেন। অবশ্যই। তো বাবার মুখে জিয়াউর রহমানের গল্পটা যদি একটু শুনি, কি শুনেছেন আপনি? যদি একটা ওয়ার্ডে বলি, তখন আমার বাবা যে কথা বলেছে যে জিয়াউর রহমান সাহেবের মতন আজ পর্যন্ত কোনো নেতৃত্ব বাংলাদেশে আসেনি, এবং আমার আব্বুর যে বিশ্বাসটা এখন আছে, যদি ইনশাআল্লাহ আগামী দিনে তারেক রহমান সাহেব যদি আসে, হয়তোবা সে তার বাবার ওই দৃষ্টিভঙ্গি ধরে ইনশাআল্লাহ সামনের বাংলাদেশ এগিয়ে নিয়ে যেতে পারবে। উনি মাটির মানুষ ছিলেন, উনি মানুষের জন্য কাজ করতেন। একটা ছোট্ট স্টোরি বলি যদি আপনি সময় হয়, সেটা হলো যখন আমার বাবা মন্ত্রী ছিল, তখন জিয়াউর রহমান সাহেব ওনার মন্ত্রী পরিষদের যেসব মন্ত্রীরা ছিলেন তাদের সাথে একটা মিটিং ছিল। মিটিংয়ের পরে লাঞ্চের ব্যবস্থা ছিল। তো সবাই জানে যে প্রেসিডেন্ট সাহেবের সাথে লাঞ্চ করবে এবং লাঞ্চের জন্য প্রিপারেশন হবে। তা আমরা যখন চিন্তা করি লাঞ্চের ব্যবস্থা, তো তখন তো লাঞ্চের আয়োজন, উনি একজন প্রেসিডেন্ট, মন্ত্রীদেরকে দাওয়াত দিচ্ছে, কিন্তু লাঞ্চের ব্যবস্থাতে আপনার বোধহয় শিক কাবাব আর নান রুটি ছিল। তো মন্ত্রীরা যারা ছিল তারা বললো যে লাঞ্চের ব্যবস্থাতে নান রুটি এবং শিক কাবাব। তখন আমাদের প্রেসিডেন্ট সাহেব উনার মুখ থেকে যে কথাটা বলা ছিল যে দেখেন আমাদের দেশে মানুষজন ভাত পায় না, আমরা এর বেশি কিভাবে করতে পারি, এটাই যা করছে এটাই অনেক বেশি। তো এইরকম উদার মনের মানুষ ছিল, মানুষের জন্য চিন্তা করতো, বাংলাদেশের জন্য চিন্তা করতো, বাংলাদেশের মানুষের জন্য চিন্তা করতো। তো ওই রকম আমাদের একটা সামনের দিনের একজন ভিশনারি এবং অ্যালট্রুইস্টিক আমাদের যদি লিডারশিপ থাকে, তাহলে ইনশাআল্লাহ বাংলাদেশ সামনে এগিয়ে যাবে। আপনি এবার মনোনয়ন প্রত্যাশী ছিলেন টাঙ্গাইল 6 আসনে। এর আগেও আমরা শুনছিলাম যে 2018 সালেও আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন। জি। তো আপনি তো মানুষের কাছাকাছি গিয়েছেন, মানুষের দাঁড়ে দাঁড়িয়ে গিয়েছেন, দোকানে বাড়িতে গিয়েছেন। এই যে বিগত 17 বছরে যে মানুষের যে ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি, মানুষ আসলে ভোটের জন্য কতটা উদ্গ্রীব বা মানুষের ভাবনা কি নির্বাচন নিয়ে? আপনাকে একটা ইন্টারেস্টিং কথা বলি, সেটা হলো আমি গত মাসেই বোধহয় যখন আমি লিফলেট বিতরণ করছিলাম আমাদের দেলদুয়ার উপজেলার একটা ইউনিয়নে, তো ওখানে যখন আমি ভোট চেতে গেলাম, একটা চায়ের দোকানদার উনি আমাকে একটা কথা বললো, 17 বছর তো ভোট দেইনি, ভোট তো এখন দিব। তাহলে দেখেন আপনি গ্রামে গঞ্জে অলিতে গলিতে সব জায়গাতে কিন্তু মানুষের মধ্যে এই যে এখন যে আশাটা আছে যে এখন আমরা আমাদের ভোটটা দিব। 17 বছর আমরা ভোট দিতে পারিনি, যাকে যেই জায়গা থেকে যেই মানুষই আসুক না কেন, তারা কিন্তু ইভেনচুয়ালি তাদের মনোনয়নিত প্রার্থী আসতে পারেনি, বিএনপি নির্বাচন করতে পারেনি, বাকি কোনো মানুষ আসতে পারেনি, আওয়ামী লীগ ছাড়া অন্য কোনো কিছু ছিল না। তো ওইটার পরিবর্তন যে এখন হচ্ছে, মানুষজন যে ভোট দিতে পারছে, এটাই হলো বড় জিনিস। সো ইনশাআল্লাহ মানুষ যদি আগামীতে ফ্রি অ্যান্ড ফেয়ার যদি একটা সুন্দর নির্বাচন যদি হতে পারে, এবং যেই ব্যক্তিরা যারা যেখানে তারা তাদের ভোট প্রয়োগ করতে চায় যে তাদের নিজেদের পছন্দের প্রার্থী অনুযায়ী, ওইটা যদি হয়, তাহলে ইনশাআল্লাহ আমরা আগামীতে একটা ভালো সুষ্ঠু নির্বাচন যদি দেখতে পারি, একটা সুন্দর ইলেক্টেড গভর্নমেন্ট দেখতে পারবো। আপনি মনোনয়ন প্রত্যাশী ছিলেন, কিন্তু আপনাকে মনোনয়ন দেওয়া হয়নি। আপনি কিভাবে আসলে এলাকাবাসীর জন্য বা ধানের শীষের জন্য আপনি কাজ করবেন? অ্যাকচুয়ালি সত্যি কথা বলতে গেলে কি, মনোনয়ন বা নির্বাচন করা বা আপনি যদি একজন সংসদ সদস্য হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার কিছু দায়িত্ব থাকে। দায়িত্বটা কি? আপনার তো অফকোর্স আপনি যখন এলাকার মানুষের রিপ্রেজেন্টেটিভ হন, আপনি যখন পার্লামেন্টে যাবেন, তো তখন সেই ক্ষেত্রে আপনার এলাকার ভিত্তিতে আপনার কাজ করার জন্য আপনার ক্ষমতাটা বেশি, আপনার পাওয়ারটা বেশি, আপনি আরেকটু ক্ষমতা ইউটিলাইজ করে এলাকার জন্য কাজ করতে পারবেন। কিন্তু যদি আপনি এমপি নাও হতে পারেন, যেটা আমি এখন নিজেকে যেটা মনে করি সেটা হলো যে এমপি হওয়াটা কিন্তু বড় কথা না। এমপি হওয়াতে আপনার হয়তো কিছু ক্যাপাসিটি এক্সট্রা থাকে জনসাধারণ মানুষের থেকে তুলনায়, কিন্তু আপনার যে ক্ষমতাটা আছে ওই ক্ষমতাটাকে আপনি যদি ব্যবহার করে মানুষের জন্য কাজ করতে চান, তাহলে ইনশাআল্লাহ অনেক কিছু করা যাবে। এখন এলাকার কাজের কথা যদি আমি তুলে ধরি, আমার পক্ষে হয়তো কতটুকু সম্ভব এটা হবে এটা তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাই বলতে পারবে, কিন্তু যেই সব কাজগুলো করা দরকার সেটা হলো, ফার্স্ট জিনিস হলো আপনার রাস্তা। এখনও আমাদের ওখানে রাস্তা একদম পুরো পাকা রাস্তা এখনো হয়নি, কারণ আমাদের নাগরপুর এবং দেলদুয়ার দুইটা ইউনিয়ন মিলে, দুইটা উপজেলা মিলে হলো আমাদের কনস্টিটিউয়েন্সি, কিন্তু রাস্তা দেখা যাচ্ছে যে আপনার উপজেলার মধ্যে যতটুকু পাকা হলো গ্রামগঞ্জের ভিতরে ওরকম রাস্তা নেই। তারপরে লাইটের ব্যবস্থা নেই, আমাদের বাসা গ্রামের ভিতরে বিদ্যুৎ নেই, পল্লী বিদ্যুৎ, ওয়াটার
এখন পর্যন্ত আয়রন ফ্রি ওয়াটার ওখানে নেই, এখানে আপনার পানির মধ্যে এখনও আয়রন আছে। তারপর এডুকেশন সিস্টেম, এডুকেশন যেমন আমাদের ওখানে মেয়ে অনেক আছে, সো মেয়ে যত তো অনেক আছে, তো ওখানে মেয়েদের এডুকেশন, মেয়েদের সেফটি, প্রপার ওয়ার্ক এনভায়রনমেন্ট, যেন মানুষজন পড়াশোনা শেষ করার পরে তারা যেন সবাই ঢাকামুখী না হয়ে যায়, তারা যেন তাদের নিজ নিজ এলাকাতে, ধরে না আমাদের ওখানে যদি কিছু কাজের কর্মের ব্যবস্থা করে দেওয়া যায়, যেখানে ধরেন একটা মেয়ের কথা আপনি চিন্তা করেন, ওই মেয়েটার বাবা মা যেই এলাকাতে থাকে ওইখানে যদি মেয়েটার কাজের ব্যবস্থা থাকে, পড়াশোনা শেষ করে সে কিন্তু সেখানেই কাজ করতে পারবে। সেটা আপনি একটা প্রাইমারি স্কুলের টিচার বলেন, বা আপনি যে কোনো একটা বেসরকারি ধরেন একটা ব্যাংকের ব্যবস্থা হলেও তারা হয়তো ওখানে কাজ করতে পারবে। বাবা মার শেল্টারে থাকলো, ওই একটা সেফ এনভায়রনমেন্টে থাকলো, ঢাকা শহর বা অন্য শহরমুখী হতে হলো না। তো এইটাও যদি হয় তাহলে দেখা যাবে আমরা কিন্তু ঢাকা শহরের যে ক্রাউডটা আছে ওটাও কিন্তু ইভেনচুয়ালি আমরা কমায় নিয়ে আসতে পারি। সো এইরকম কিছু কাজের ব্যবস্থা করা। তার পাশাপাশি হেলথ কেয়ার অনেক বড় একটা সমস্যা আমাদের ওখানে, সত্যি কথা বলতে হেলথ কেয়ারের কোনো ব্যবস্থাই নেই, মানে খুবই দুঃখজনক। আছে নামকা ওয়াস্তের হসপিটাল যেখানে হয়তো কোনো রকমের ফ্যাসিলিটি নেই। তো একটা গ্রামের কথা আপনি যদি ধরে থাকেন, বা একটা ইউনিয়নের একটা গ্রামের একজন ব্যক্তি উপজেলাতে আসছে ট্রিটমেন্টের জন্য, উপজেলাতে ওই ফ্যাসিলিটি নেই, ওইখান থেকে টাঙ্গাইল যাচ্ছে, টাঙ্গাইল থেকে মানিকগঞ্জ যাচ্ছে, মানিকগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছে, এবং এই টোটাল জার্নিটা কিন্তু অনেকের জন্য ফাইন্যান্সিয়ালি অ্যাফোর্ডেবল না, এবং এইটা অনেক টাইম কনজিউমিং। ট্রাফিকের কথা আপনি চিন্তা করেন, গাবতলী থেকে ভিতরে ঢুকতেই ওখানে 2 ঘন্টা ট্রাফিকে বসে থাকবে। সো এইরকম আনফর্চুনেট সিচুয়েশনে কিন্তু দেখা যায় যে অনেক মানুষ ইন্তেকাল করে যায়। তো এইরকম কিছু এলাকা ভিত্তিক যদি কাজ করা যায় ইনশাল্লাহ, তখন আমি আশা করি যে এলাকার মধ্যে ডেভেলপমেন্ট হবে। আপনার কথাগুলো শুনছিলাম আর ভাবছিলাম যে আপনি আসলে আপনার পুরো এলাকা নিয়ে, মানে আপনার যে নির্বাচনী আসন নিয়ে পুরো স্টাডি করেছেন রীতিমতো, যে কোথায় কোথায় সমস্যা, কোনগুলো সমাধান করতে হবে, রাস্তা থেকে শুরু করে চিকিৎসা। তো আপনার এই আইডিয়াগুলো দিয়ে যাকে বিএনপির নমিনেশন দেয়া হয়েছে তার সাথে কাজ করবেন কিনা, বা তার সাথে আপনার কথা হয় কিনা, এগুলো নিয়ে আপনারা একসাথে কাজ করেন কিনা? ওনার সাথে অ্যাকচুয়ালি আমার এটা নিয়ে কথা হয়নি, কিন্তু আগামীতে ইনশাআল্লাহ উনি যদি নির্বাচিত হয় তো ওনার ক্যাপাসিটি তো আমার তুলনায় অনেক বেশি হবে। সো অবশ্যই উনি যদি আমার কাছে থেকে কোনো রকমের সহযোগিতা চায়, আমি 100% ওনাকে সাপোর্ট দেবো, যেন উনি এলাকার জন্য কাজটা করে যেতে পারে, যেই সব ডেভেলপমেন্ট আছে। আর একটা জিনিস অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট আমি আপনাকে বলতে চাই, সেটা হলো মাদক। আমাদের ওই এলাকাতে মাদক একটা অনেক মাদক, আমার যেটা মনে হয় যে শুধু টাঙ্গাইল না, পুরো বাংলাদেশেই মনে হয় প্রধান সমস্যাগুলোর একটা হচ্ছে মাদক। এবং আমাদের ওখানে ইয়াং ছেলেরা ধরেন 17, 18, 19, 20 বছর বয়সী ছেলেরা, ওদের কত ভালো সুন্দর ভবিষ্যৎ গড়ে উঠতে পারে, কিন্তু এরা সবাই মাদকের কাছে জিম্মি হয়ে যায়। এবং এরা সব মাদক খাওয়ার কারণে, মাদকের এক্সপোজারের কারণে, এবং অনেক সময় দুঃখজনক কারণে প্রশাসনও এর সাথে যুক্ত থাকে, যেই কারণে মাদকের এত ওয়াইড স্প্রেড, এইসব ছেলেদের ভবিষ্যৎ নষ্ট হয়ে যাচ্ছে। একটা ছেলেকে ধরে আপনি দেখবেন কত পরিবার নষ্ট হবে। এই ছেলেটা যে মাদক অবটেইন করে বা যে মাদক এখন খায়, এই ছেলে 25 বছর বয়সে যখন বিয়ে করবে, বিয়ে তো একটা সময় করবে, গ্রামে গঞ্জে এলাকাতে থাকে, নিজের বাবা মার পরিবারটা নষ্ট, যেই মেয়েকে বিয়ে করবে ওই মেয়েটার পরিবার নষ্ট, ওই মেয়েটার বাবা মার পরিবার নষ্ট, এবং তাদের এই বিয়ে থেকে যে সন্তানটা হবে ওই বাচ্চাটার ভবিষ্যৎ নষ্ট। একটা ছেলেকে ধরে 3-4টা পরিবার এখানে নষ্ট হয়ে যায়। তো মাদকটাকে আটকানো বা মাদক থামানো বা মাদকটাকে সরিয়ে এই ছেলেদেরকে কিভাবে শিক্ষা এবং নিজের ক্যারিয়ার বিল্ড করা এবং নিজের ভবিষ্যতে আগায় নিয়ে যাওয়ার এইরকম কিছু ব্যবস্থা অবশ্যই অবশ্যই করা উচিত। এইটা নিয়ে অ্যাকচুয়ালি আমি আমার এলাকাতে চিন্তা করেছি। আপনি কোনো পরিকল্পনা করেছেন কিনা, যে ধরুন কোনো ওয়ে বের করেছেন কিনা যেটা ইমপ্লিমেন্ট করলে এই সমস্যাগুলো সমাধান হবে? প্রথম জিনিস যেটা দরকার হলো সেটা হলো পানিশমেন্ট, যেটাকে বলে স্যাংশন। সেটা যেই কারণে আমি আপনাকে বললাম প্রশাসনের কথা। সো ধরেন প্রশাসন যদি মাদকের কাছে জিম্মি হয়ে যায় এবং প্রশাসন যদি কোনো রকমের ম্যাল প্র্যাকটিসের সাথে ইনভলভ হয়ে যায়, যেই কারণে যেই সব ব্যক্তিরা মাদক যারা অবটেইন করছে, যারা মাদক খাচ্ছে এবং যারা মাদকের ব্যবসা করছে, ইনাদেরকে যদি না ধরে এবং ইনাদেরকে যদি পানিশমেন্টের আওতায় না রাখে, তাহলে এটা স্প্রেড করবে। সো এখানে প্রশাসনেরও একটা পানিশমেন্টের ব্যবস্থা হওয়া উচিত, যে প্রশাসন যদি জানে এবং এটাকে যদি তারা কাভার দেয়, সেই ক্ষেত্রে তাদেরও পানিশমেন্ট হওয়া উচিত। এবং যাদের কাছে মাদক পাওয়া যাচ্ছে বা যারা মাদক আপনার অবটেইন করছে, যারা মাদক খাচ্ছে বা যারা মাদক একজন আরেকজনের সাথে শেয়ার করছে, সবার ফার্স্ট অফ অল একটা পানিশমেন্ট হওয়া উচিত, রিহ্যাবিলিটেশন সেন্টার হওয়া উচিত। সেটা হয়তো পুরোপুরি ইউনিয়ন বা জেলা কেন্দ্রিক তো, মানে জেলা কেন্দ্রিক হতে পারে, বা ধরেন উপজেলা কেন্দ্রিক তো হবে না, বা সাপোজ টাঙ্গাইল জেলায় যদি একটা বড় রকমের একটা রিহ্যাবিলিটেশন সেন্টার থাকে, যেখানে ধরেন আমাদের টাঙ্গাইলের 8টা কনস্টিটিউয়েন্সি আছে,
এবং এখানে কোনো কোনো জায়গায় যদি এরকম জিনিস হয় যে একটা ছেলে আপনার মাদকাসক্ত এবং ওই ছেলেটাকে সরাই নিয়ে আসার চেষ্টা করছে, তো ওই রিহ্যাবিলিটেশন সেন্টারে ওদেরকে নিয়ে যাওয়া, সো দ্যাট ওরা নিজেদেরকে ঠিক করতে পারে, পড়াশোনা ঝুঁকি করা, চাকরির ব্যবস্থা করে দেওয়া। তো এইরকম কিছু ফ্যাসিলিটি প্রোভাইড করলে হয়তো বা এলাকাতে মাদক কমায় নিয়ে আসা যেতে পারে। বাট পানিশমেন্ট, স্যাংশন ইজ ইম্পর্টেন্ট। স্যাংশন না হলে কিন্তু আপনি এটাকে থামাতে পারবেন না। আপনার বাবার একটা দীর্ঘ রাজনৈতিক জীবন, আপনার বাবার দর্শন নিয়ে বা বাবার কাছ থেকে কি শিখেছেন, বাবা আপনাকে কিভাবে হেল্প করে আপনার রাজনৈতিক মতদর্শ নিয়ে, বা আপনার চিন্তা ভাবনাকে কিভাবে বাবা হেল্প করে? দুইটা কথা যেটা আমি ছোটবেলা থেকে সবসময় শুনেছি, যে এটাকে ধরে অ্যাকচুয়ালি আমাদের রাজনীতির ইনভলভমেন্ট। আমার ফাদার সবসময় বলে অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। উনি সবসময় বলেছে যত যাই হোক না কেন সততা ধরে রাখতে হবে, সৎ থাকতে হবে, অ্যান্ড ইউ হ্যাভ টু ওয়ার্ক ফর দ্য ম্যানকাইন্ড। আল্লাহ তোমাকে যেই জায়গায় দিয়েছে বা যেই জায়গায় দিচ্ছে, মানুষের জন্য, জনগণের জন্য তোমাকে কাজ করতে হবে। ওই লক্ষ্যটা রেখে যদি কাজ করো ইনশাআল্লাহ, তাহলে রাজনীতি করতে চলে রাজনীতিতে এগিয়ে যাবে। তো এইটার জন্য মাইন্ডসেট থাকতে হবে, সততা থাকতে হবে, এবং সবচেয়ে বড় জিনিস অনেস্টি থাকতে হবে। অনেস্টি না থাকলে এটা এই রাজনীতিতে এগিয়ে যাওয়াটা পসিবল না। রাজনীতির মানেটাই তো হলো টু লিড উইথ এথিক্স। এথিক্যাল ভ্যালুটা না থাকলে আপনি কিভাবে লিড করবেন? 2024-এর গণ অভ্যুত্থানের পর আবারও আমরা একটি নির্বাচনের দ্বারপ্রান্তে এসেছি। জি, এই নির্বাচনটাকে আপনি কিভাবে দেখছেন? এই নির্বাচনটা আসলে কতটুকু গুরুত্বপূর্ণ? আমরা তো একটা স্থিতিশীল বাংলাদেশ দেখতে চাই, তো সেক্ষেত্রে নতুন বাংলাদেশ গঠনে এই নির্বাচনটার ভূমিকা কিরকম, এবং আপনি একজন তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে এটাকে কিভাবে দেখছেন? 2024-এর জুলাইয়ের গণ অভ্যুত্থান, এইটা প্রথমে আমি বলবো এটা আল্লাহর রহমত ছিল। বিকজ আপনি যদি দেখেন দীর্ঘ 16-17 বছর আমরা যেই ফ্যাসিস্ট রিজিম ফেস করে এসেছি, এবং এই ফ্যাসিস্ট রিজিমের কারণে আমাদের বিএনপির যিনি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, উনি নানা রকমের নির্যাতন জুলুমের কিন্তু উনি শিকার হয়েছে। সেইটা হলো যেটা উনাকে শুধু ফিজিক্যালি না, ফিজিক্যালি মেন্টালি উনাকে ব্রেক করেছে। উনি ট্রিটমেন্ট পায়নি, উনি জেলে ছিল, এবং উনি একজন রেজিলিয়েন্ট লিডার, যেটা হলো উনার যেই ডেমোক্রেসি বা ডেমোক্রেটিক রাইট ধরে রাখার জন্য উনার যে ব্যাটলটা ছিল, ওইখান থেকে উনি এগিয়ে গেছে। এবং যেই দিক নির্দেশনা ধরেন বিএনপির বাদবাকি নেতাকর্মীরা কিন্তু পুরো 17 বছর এটাতে ফাইট করে গেছে। আপনি বলছিলেন যখন খালেদা জিয়ার কথা, আমরা সম্প্রতি তার কিছু ছবি দেখতে পাই যে তার হাতগুলো মানে কেমন হয়ে গেছে। উনি যখন জেলে যান তার আগে উনি সুস্থ ছিলেন। জি, এই বিষয়গুলোকে কি, এগুলো অমানবিক। এক ওয়ার্ডে যদি আমি এটাকে ইউজ করি, এটা অমানবিক। আপনি যদি একজন রাষ্ট্র পরিচালক হন, আপনি রাষ্ট্র পরিচালক এবং আপনি একজন দলের প্রধান, এবং এটা স্বাভাবিক যে একটা রাষ্ট্রে যখন ক্ষমতায় আছেন, এটার বিপরীতে একটা অপোজিশন পার্টি থাকবে, এবং অপোজিশন পার্টি থাকলে আপনি অপোজিশন পার্টির লিডারকে আপনি এইভাবে অ্যাবিউজ করে গেলেন, এবং উনাকে আপনি এইভাবে নির্যাতন করলেন, আপনি উনাকে স্লো পয়জনিং করলেন, আপনি উনার পরিবার থেকে উনাকে দীর্ঘ বছর আপনি উনাকে আলাদা রাখলেন। কিন্তু এই জিনিসগুলো তো মানবিকতার মধ্যে পড়ে না, এগুলো তো হিউম্যানিটির মধ্যে পড়ে না, এগুলো খুবই ইনহিউম্যান বিহেভিয়ার, এবং এগুলোকে কখনো প্রশ্রয় দেওয়া উচিত না। এবং এইটা উনি একটা মানে আমি এখন কি বলবো, এটা উনি একটা পার্সোনাল এজেন্ডা ছাড়া তো অন্য কোনো কারণ তো আমি দেখি না। বিকজ বেগম খালেদা জিয়াকে যেই একটা মামলায় উনাকে এইভাবে অত্যাচার করেছে, দ্যাট মামলা ওয়াজ বেসলেস। এটা তো আমরা তো ইভেনচুয়ালি চিফ জাস্টিস সাহেবের মুখে থেকে আমরা শুনেছি এটা। তো এই নির্যাতন যেটা ছিল, ইট ওয়াজ অ্যাবসোলুটলি ইনহিউম্যান, এবং এটা প্রত্যাশিত না, অপ্রত্যাশিত একটি নির্যাতনে উনি ভোগান্তি করেছে। কিন্তু এখান থেকে কিন্তু উনি কিন্তু ধৈর্য পরীক্ষা পাস করেছে, এবং আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার এই ধৈর্যটা, ওনার এই রেজিলিয়েন্সটা, ওনার গণতন্ত্রের জন্য যে লড়াইটা, ওইটা কিন্তু পুরো বিএনপিকে সাহস দিয়েছে যে ম্যাডাম যদি এখানে এইভাবে থাকতে পারে, আমরা ইনশাল্লাহ এগিয়ে যেতে পারবো। তো ওনার এই লিডারশিপটাকে ধরেই কিন্তু আজকে বিএনপি যত দূর যা এগিয়ে আসতে পেরেছে আর কি। আপু, আপনি বলছিলেন যে খালেদা জিয়ার আপোষহীন মনোভাবের কথা বলছিলেন, তার দৃঢ়তার কথা বলছিলেন। উনি একজন নারী, আপনি একজন নারী। সামনের দিনগুলোতে এই নারীর নিরাপত্তা, নারী স্বাধীনতা, নারীর কর্মক্ষেত্রের নারীর সমান অধিকার, এগুলো নিয়ে আপনার কোনো ভাবনা আছে কিনা? অবশ্যই, বিকজ নারী একটা সোসাইটিতে অনেক গুরুত্বপূর্ণ। বাংলাদেশের পপুলেশন হলো, আমি যতটুকু মনে রাখতে পারি, 175 মিলিয়ন, যার মধ্যে হলো আপনার 50.84%ই হলো ফিমেল।
মহিলা মানুষ কিন্তু সংখ্যায় বেশি পুরুষের চেয়ে বাংলাদেশে, আপনি যদি পপুলেশন দেখেন। এবং এটা খুবই দুঃখজনক যে এখনকার দিনে এমন একটা পরিবেশ চলে এসেছে যেখানে হয়তো নারীরা নিরাপদ মনে করে না কোনো জায়গায়, রাস্তাঘাটে নিরাপদ নিজেদেরকে ফিল করে না, কর্মস্থলে নিজেদেরকে নিরাপদ ফিল করে না। তো আজকে 2025 সালের মতন জায়গায় আমরা যদি এটা দেখি, তো নারীদেরকে কিন্তু আমরা সুরক্ষিত রাখার জন্য বাংলাদেশ অনেক পিছিয়ে আছি। তো এগুলোর ভিত্তিতে তো কিছু কাজ করা উচিত। এবং যেখানে নারীরা কোনো রকমের হয়রানির শিকার হয়, সেটা আপনার ধর্ষণ বলেন বা আপনার ফিজিক্যাল অ্যাসল্ট বা আপনার হ্যারাসমেন্টের কথা বলেন, এগুলোর জন্য কিছু পদক্ষেপ নেওয়া উচিত। যেটা ধরেন আমি যদি চিন্তা করে থাকি, ধরেন একটা ফাস্ট ট্র্যাক কোর্টের সিস্টেম, যে কোনো জায়গায় যদি কোনো মহিলারা হ্যারাস্ট হয়ে যায়, এটা যেন ফাস্ট ট্র্যাক এটাকে একটা পানিশমেন্টের ব্যবস্থা করা যায়। তারপরে আপনি পুলিশ সিস্টেমে দেখেন, পুলিশ সিস্টেমে আমার মনে হয় মহিলাদেরকে আরেকটু বেশি যদি তাদেরকে অপশন দেওয়া হয়, অপরচুনিটি দেওয়া হয়, পুলিশ হিসেবে তারা কাজ করতে পারে, সেখানে হয়তো ডেভেলপমেন্ট হতে পারে। আমার মনে আছে অগস্ট 2025 সালে কেরানীগঞ্জে একজন পুলিশ কনস্টেবল, একজন ভদ্র মহিলা, উনি তার নিজের থানায় আর একজন পুলিশ কনস্টেবলের রেপের ভিকটিম হয়ে গিয়েছিল। এবং যখন ওনার সাথে রেপ হয়, উনি যখন গিয়ে ওই থানাতেই একটা কেস ফাইল করতে চায়, বাকি অফিসাররা নিতে চায়নি। তো প্রশাসনের মধ্যে এরকম সিস্টেম চললে তো মহিলাদের কোথাও নিরাপত্তা নেই। আর একটা জিনিস যেটা করা উচিত, টেকনোলজিক্যাল তো এখন অ্যাডভান্সমেন্ট হচ্ছে, সো আমরা যদি একটা এমার্জেন্সি অ্যাপ রেডি করতে পারি মহিলাদের জন্য, যেই অ্যাপে ধরেন একটা এমার্জেন্সি বাটন যদি থেকে থাকে, সাপোজ সে একটা জায়গায় এবং সে নিজেকে নিরাপদ ফিল করছে না, এবং সে যদি ওই অ্যাপের মাধ্যমে সে যেই এলাকা বা যেই লোকেশন আছে ওইখানকার থানায় যদি জানাতে পারে বা আশেপাশে লোকজনকে অ্যালার্ট করতে পারে, তখন কিন্তু সে তার নিজেকে কোনো না কোনোভাবে একটা নিরাপদ একটা সেফ স্পেসে আনতে পারবে। তাছাড়া আপনি কাজে, ওয়ার্কে, এটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনি একটা কর্মস্থলে মহিলাদের নিরাপত্তা এনশোর করা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট, বিকজ মহিলারা অনেক সময় সেক্সুয়াল হ্যারাসমেন্টের শিকার হয়ে যায়। সো এইসব নিয়ে একটা স্ট্রিক্ট জিরো টলারেন্স পলিসি যদি থাকে, যে মহিলারা কোনো কারণে যদি কোনোভাবেই কোনো রকমের হ্যারাসমেন্ট ফেস করে ওঠার জন্য একটা স্ট্রিক্ট অ্যাকশন নেওয়া হয়, তাহলে হয়তো ইনশাআল্লাহ ধীরে ধীরে মহিলাদের সেফটিটা এনশোর করাটা পসিবল হবে। আমরা যদি দেখি যে গণঅভ্যুত্থানের পরেও কিন্তু নারীর প্রতি যে এক ধরনের বিদ্বেষ, কিংবা আমরা যদি সোশ্যাল মিডিয়াগুলো দেখি, যে কেউ যে কোনো নারী ফেসবুকে কোনো ছবি বা কোনো কিছু পোস্ট করলে নানা ধরনের বুলিংয়ের ঘটনা ঘটছে, নেগেটিভ মন্তব্য আসছে, পোশাক নিয়ে কথা হচ্ছে, এগুলো, আপনি তো একজন নারী রাজনীতিবিদ, ব্যারিস্টার, আপনি আইন নিয়ে পড়াশোনা করেছেন, এগুলো মোকাবেলায় আসলে কি করা উচিত বা নারীর ভূমিকা কি হওয়া উচিত? এগুলোর মোকাবেলায় সবচেয়ে প্রথম জিনিস হলো আইন থাকা উচিত এবং আইনটাকে শক্তভাবে অ্যাপ্লাই করা উচিত। তো এখন ধরেন আমরা যখন ফ্রিডম অফ এক্সপ্রেশনের কথা বলি, আপনি ধরেন এই জিনিসটা যদি চিন্তা করে দেখেন, এখন তো সোশ্যাল মিডিয়ার টাইম, আপনি যে কথাটা বললেন, ফেসবুকে আমাদের সবারই কম বেশি ফেসবুক আছে, এবং ফেসবুকের কারণে যেই লোক যে কোনো তার যতই ওপিনিয়ন থাকুক না কেন, তারা ফেসবুকের মাধ্যমে শেয়ার করে। কিন্তু সব কিছুর তো একটা লিমিটেশন থাকা উচিত, একটা লাইন ড্র করা উচিত। তো একটা মহিলাকে এরকম একটা মন্তব্য দেওয়ার আগে বা এরকম একটা কটূক্তিক একটা যদি একটা স্টেটমেন্ট দেয় বা একটা স্টেটমেন্ট দেয় যে স্টেটমেন্টটা আপনার সুন্দর বা ভালো না হয়, তো এইরকম সিচুয়েশনে এইসব লোকদেরকে আইনের আওতায় আনা উচিত। বিকজ তার যদি কোনো রকমের অসুবিধা থাকে, সে এটা তার নিজের মতন আলাদাভাবে সে রাখতে পারে, কিন্তু কোনো মানুষকে অকারণে এইভাবে হয়রানি করা বা তার নিজের ফ্রিডম অফ চয়েসে যদি এটাকে হ্যাম্পার করে, এইটার পিছনে ডেফিনেটলি পানিশমেন্ট থাকা উচিত। মহিলারা স্বাধীন দেশে স্বাধীনভাবে চলার তো অতটুকু এখতিয়ার তো ওনাদের আছে। তো এই জিনিসটাকে ধরে তারপরে আই থিঙ্ক আইনটাকে স্ট্রিক্টলি অ্যাপ্লাই করা উচিত। আপনি জানেন যে বাংলাদেশের মেয়েরা সাফ জয়ী হয়েছে, বাংলাদেশের নারী ফুটবল বিশেষ করে এগিয়ে যাচ্ছে। এর মধ্যেও আমরা যদি দেখি যে 24-এর গণঅভ্যুত্থানের পরে বেশ কিছু ঘটনা ঘটেছে যেখানে নারীর খেলা হওয়ার কথা, সেখানে গিয়ে মানুষ ভাঙচুর করেছে, বিভিন্ন জায়গায় স্টেজ শোগুলোতেও নানা ধরনের প্রতিবন্ধকতা দেখা দিচ্ছে। এটা কেন হচ্ছে? এটার করণীয় কি? আমরা যদি দেখি যে 24-এর গণঅভ্যুত্থানে নারী পুরুষ সবাই মিলেই কিন্তু আসলে এই স্বৈরাচারের পতন হয়েছে। তো এই বিষয়গুলো আপনার মনে দাগ কাটে কিনা, আপনি এগুলোকে কিভাবে দেখেন? অবশ্যই দেখেন, জেন্ডার ইনইকুয়ালিটি যেটা আছে, এটা কিন্তু শুধু আমাদের দেশে না, এটা সারা বিশ্বে একটা ফ্যাক্টর। এবং যত যাই বলেন না কেন, সারা দেশে কিন্তু অনেক জায়গায় মহিলা মানুষদেরকে, নারীদেরকে পুরুষের উপরে আমরা বলছি না, বাট সমান পর্যায়ে একটা ইকুয়ালিটি, একটা ইকুয়াল গ্রাউন্ডে কিন্তু অনেক সময় দেখতে চায় না। সো এইরকম যে আপনি বলছেন, মেয়েরা কিন্তু অনেক পরিশ্রমী, মেয়েরা কিন্তু অনেক পরিশ্রম করে। আপনি একটা মেয়ের কথা যদি চিন্তা করেন,
আপনি এখনকার দিনে আপনি যেসব একটা ওয়ার্কিং মহিলা দেখবেন, সে দেখবেন দিনের বেলা অফিসে যাচ্ছে, অফিসে যাওয়ার আগে হাজব্যান্ডের জন্য নাস্তা বানাচ্ছে, বাচ্চাকে রেডি করছে, বাচ্চার টিফিন দিয়ে দিচ্ছে, বাচ্চাকে স্কুলে দিয়ে আসছে, স্কুলে দিয়ে নিজে অফিসে যাচ্ছে, অফিস শেষ করে বাচ্চাকে নিয়ে আসছে, বাচ্চাকে নিয়ে আসার পরে আপনার বাচ্চার দেখাশোনা করছে, হাজব্যান্ড আসছে, দুপুরের খানা রেডি করছে, শি ইজ ডুইং এভরিথিং। কিন্তু তাও দেখবেন যে এত কাজ এত কিছু করার পরেও শি ইজ ক্রিটিসাইজড। কী কারণে? বিকজ আমরা একটা মিসোজিনিস্টিক মাইন্ডসেটের মধ্যে আমরা ইভেনচুয়ালি আছি, যেটা হলো মানুষজন চিন্তা করে যে মেয়েরা ছেলেদের চেয়ে কম বা মেয়েরা ছেলেদের চেয়ে নিচে। কিন্তু এইভাবে করতে গেলে কি আমরা জেনারেশনালি না, আমরা স্টেট হিসেবে, কান্ট্রি হিসেবে অনেক নিচে চলে যাব। কারণ মেয়ে নারী পুরুষ উভয় কিন্তু নিজ নিজ জায়গায় তাদের অনেক বড় অবদান রাখে। সো একজন আর একজনকে সাপোর্ট করে, সেটা খেলার ক্ষেত্রে হোক, কাজের ক্ষেত্রে হোক, শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে হোক, বা যেই সব জায়গায় হোক না কেন, একজন আর একজনকে যদি সাপোর্ট করে এগিয়ে যায় তাহলে কিন্তু দেশের ডেভেলপমেন্ট ভালো হবে। যেটার জন্য আমার মনে হয় এডুকেশনটা ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। সো এডুকেট করা, আপনার স্কুলে কলেজে এই জেন্ডার ইকুয়ালিটি নিয়ে এডুকেট করা, ছেলে মেয়েরা সবাই যে সমান এবং কি যেই পর্যায়ে কাজ করছে এগুলো নিয়ে কিছু ফেসিলিটেট করা, এবং এডুকেশন যদি সবার থাকে তাহলে ইনশাল্লাহ হয়তো বা একটা টাইমে এটার ডেভেলপমেন্ট হবে ইনশাল্লাহ। আপু নুসরাত, আমরা আরও একটি নির্বাচনের একদম কাছাকাছি চলে এসেছি। এখন আমরা যেটি দেখছি যে আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ, অন্যদিকে জাতীয় পার্টিও কিন্তু মানে স্বতঃস্ফূর্তভাবে বিভিন্ন প্রোগ্রাম করতে পারছে না। তো সব মিলিয়ে আর কি, যদি আওয়ামী লীগ এবং জাতীয় পার্টিকে বাদ দিয়ে বা কোনো নির্বাচন হয়, সেই নির্বাচনটা গ্রহণযোগ্য হবে কিনা? আওয়ামী লীগের সত্যি কথা বলতে গেলে কি গত 17 বছর যে কাজ করেছে উনাদের, আমার মনে হয় এখন কেন সামনে হয়তো নির্বাচন করার কোনো অবস্থান থাকবে কিনা এটা আমি মনে করি না। কারণ আওয়ামী লীগ বাংলাদেশের গণতন্ত্রের হত্যাকারী। আপনি যদি এই জিনিসটাকে ধরে রাখেন, আপনি যেই কথাটা প্রথমেই বললেন যে মানুষ এতদিন নির্বাচন করতে ভোট দিতে পারেনি, ও আপনার কথাতেই কিন্তু এটার উত্তর আসলো যে তার মানে ভোট দিতে পারেনি মানে কি গণতন্ত্র ছিল না। তো গণতন্ত্রের হত্যাকারীকে একটি গণতান্ত্রিক যেই একটি ভোটের এইবার সুযোগ আসছে ওইখানে কোনোভাবে অংশগ্রহণ করতে দেওয়ার আমি কোনো জায়গা দেখি না। সবচেয়ে বড় জিনিস হলো উনার নামে যে এই আমরা কিছুদিন আগে যে জাজমেন্টটা দেখলাম, এই জাজমেন্টটা নিয়ে আমরা বাংলাদেশের হয়তো অনেক মানুষ এখানে বলেছে যে জাস্টিস সার্ভ হয়েছে, কিন্তু জাস্টিস কতটুকু সার্ভ হয়েছে? এটা যদি কার্যকর না হয় তাহলে কিন্তু সেই ক্ষেত্রে আমরা এটাকে জাস্টিস সিস্টেম হিসেবে বলতে পারি না। তো এই কারণে আওয়ামী লীগের এই সময় বা আগামীতে কোনো সময় বাংলাদেশের নির্বাচনে বা বাংলাদেশের রাজনীতিতে আসা, আমি শুধু আমি না, বাংলাদেশের মানুষ এটাকে মেনে নিবে নাকি না এটা আমি মনে করি না। কারণ যদি এখানে উনারা এই গত 17 বছরের এই ফ্যাসিজম যদি উনারা না করতো, এইভাবে যদি আপনার বিডিআর হত্যা থেকে ধরে আপনার গণঅভ্যুত্থানের হত্যা, এর মাঝখানে কত কিছু হয়েছে, আয়নাঘর ধরেন, হয়তো আমি এখন হিসাবেও মিলাতে পারবো না। তো এই এত কিছু হওয়ার পরে বাংলাদেশের জনগণ উনাদেরকে বাংলাদেশের রাজনীতিতে অ্যাকসেপ্ট করে নেবে নাকি না, এটা একটা বড় কোয়েশ্চেন। এবার একটু অন্য প্রসঙ্গে আসি। আপনি সম্প্রতি আমরা দেখেছি যে আপনি বিএনপি নেতা ইশরাক হোসেনের সাথে আপনার বাগদান হয়েছে। জি, এই গল্পটা যদি একটু বলেন যে আপনাদের পরিচয় কিভাবে, বা এই বিয়েটা নিয়ে যদি একটু বলেন। আমাদের পরিচয় কোনোভাবে না, এটা পুরোপুরি পারিবারিকভাবে একটি বিয়ের যে বা এঙ্গেজমেন্ট যেটা হয়েছে সেটা নর্মাল পারিবারিক অ্যারেঞ্জ ম্যারেজ, যেটা আমরা বাংলায় বলি বা ইংলিশে বলি, ওই অ্যারেঞ্জ ম্যারেজ ওই অনুযায়ী। সো এইটাই। আপনাদের বিয়ের তো অনুষ্ঠান হয়নি, বা কবে নাগাদ বিয়েটা হবে? ইনশাআল্লাহ আগামী বছর, ইনশাআল্লাহ একটা উপযুক্ত সময়, ইনশাআল্লাহ নির্বাচনের পরে একটি উপযুক্ত সময়, নির্বাচনের পর। জি। আপনি রাজনীতি করছেন, ইশরাক হোসেনও এ প্রজন্মের একজন তরুণ রাজনীতিবিদ এবং খুবই জনপ্রিয় একজন রাজনীতিবিদ। তো আপনি কিভাবে ইশরাক হোসেনকে হেল্প করবেন, বা ইশরাক কিভাবে আপনার রাজনীতিতে, মানে আপনারা কিভাবে কি করতে চান? ইশরাক কিন্তু নিজের থেকে হি হ্যাজ ওয়ার্কড ভেরি হার্ড, এবং আজকে ও যেই জনপ্রিয় মানুষের মধ্যে বা মানুষ ওকে যেইভাবে গ্রহণ করে নিয়েছে, এটা কিন্তু পুরোটাই ওর নিজের অবদান। এবং সে রাজনীতিতে অনেক প্যাশনেট, এবং রাজনীতিতে সে মাঠে ময়দানে, আজকে না, সেটা আপনার আওয়ামী লীগের ওই দুঃশাসনের সময় থেকে আপনারা আমার চেয়ে ভালো হয়তো বলতে পারবেন। তো ওই সময় থেকে সে ইভেনচুয়ালি মাঠে ময়দানে কাজ করেছে। সো সে অনেক পজিটিভলি পলিটিক্স করে, এবং বাংলাদেশের মানুষের জন্য তার কাজ করার অনেক ইচ্ছা আছে।
আমারও সিমিলারলি আমি ওইভাবে কাজ করছি এবং আমি ওইভাবে কাজ করতে চাচ্ছি। রাজনীতিতে আই এম শিওর ইশরাক নিজের থেকেই অনেক কেপেবল, এগিয়ে যেতে পারবে। বাট হ্যাঁ, একটা জিনিসে মিল আছে, জাস্ট বিকজ আমরা দোনোজনই পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ডে, আমরা দোনোজনই পলিটিক্যাল ফ্যামিলির, সো আমাদের হয়তো অনেক আন্ডারস্ট্যান্ডিং আছে পলিটিক্যাল কনসেপ্টের উপরে। বাকিটা আল্লাহ ভরসা, ইনশাআল্লাহ দেখা যাবে যেটা কিভাবে কি। আপনারা রাজনীতি নিয়ে আলোচনা নিজেদের মধ্যে করেন কিনা? ওটা খুবই কম, ওটা ওভাবে হয় না আর কি, বিকজ হি ইজ ভেরি বিজি সামনে তো, বিকজ ও তো মনোনয়ন পেয়েছে আপনার ঢাকা 6 থেকে, সো বর্তমানে তো অনেক ব্যস্ত নির্বাচনের প্রচারণার এবং সব কাজ নিয়ে, তো হি ইজ ফর দ্য টাইম বিং হি ইজ ভেরি বিজি উইথ দ্যাট। ঢাকা 6 আসনে আপনাকে আমরা দেখতে পাবো কখনো যে আপনি ইশরাক ভাইয়ের হয়ে ভোট চাচ্ছেন? বিয়ে শাদীর পরে ইনশাআল্লাহ। মানে এই ইলেকশন, এই নির্বাচনে হয়তো পানা। আচ্ছা, আমরা শেষ করব। শেষ করার আগে তরুণ প্রজন্মের কাছে আপনার বার্তা কি থাকবে? একটা সময় ছিল যে তরুণরা বলতো যে আই হেট পলিটিক্স, কিংবা অনেক সময় ফেসবুকের বায়োতেও লিখে রাখতো আই হেট পলিটিক্স। তো এই আই হেট বলা, পলিটিক্স বলা তরুণরাই কিন্তু গণ অভ্যুত্থানের সামনের সারিতে ভূমিকা রেখেছে। আপনিও একজন তরুণদেরই একজন প্রতিনিধি। এই তরুণদের কাছে আপনার আহ্বান কি থাকবে? সামনের বাংলাদেশ বিনির্মাণে তরুণদের প্রয়োজনীয়তা কতটুকু রাজনীতিতে? তরুণদের অনেক প্রয়োজন, তরুণরাই বাংলাদেশের ভবিষ্যৎ। এবং আপনি যে কথাটা বলেন আই হেট পলিটিক্স, এই কারণটা কি কারণে? বিকজ পলিটিক্সটাকেই ভুলভাবে ইন্টারপ্রেট করা হয়েছে। বিকজ এর আগে আমরা পলিটিক্সটাকে যা দেখেছি সেটা হলো আপনার স্বৈরা শাসন হিসাবে। সো আমরা যদি এখন নতুন প্রজন্মকে বুঝাই দ্যাট পলিটিক্স ইজ ফর পিপল, পলিটিক্স মানুষের জন্য, পলিটিক্স করতে পারলে বাংলাদেশের ডেভেলপমেন্ট হবে, মানুষের ডেভেলপমেন্ট হবে, এবং পলিটিক্সে ফ্রিডম অফ এক্সপ্রেশন থাকবে, পলিটিক্সে আপনার ডেমোক্রেটিক রাইট থাকবে, পলিটিক্সে আপনার রুল অফ ল এস্টাবলিশমেন্ট থাকবে, পলিটিক্সে আপনার জুডিশিয়াল ইন্ডিপেন্ডেন্স থাকবে, সো পলিটিক্সে আপনার সোশ্যাল ইকোনমিক ডেভেলপমেন্টের কাজ থাকবে। তাহলে ইনশাআল্লাহ আমি চিন্তা করি যে আগামী দিনের ভবিষ্যৎ, বাংলাদেশের ভবিষ্যতে নেক্সট জেনারেশন, এই ছেলেমেয়েরা যদি এগিয়ে আসে, বাংলাদেশ ইনশাআল্লাহ দুনিয়ার মানচিত্রে অনেক উপরে উঠে যাবে ইনশাআল্লাহ, এটা আমার পুরো বিশ্বাস আছে। তাদের কাছে আপনার কোনো আহ্বান থাকবে কিনা সামনে নির্বাচন? সাহস রাখার জন্য। বিএনপির ভোট চাইবেন কিনা? অবশ্যই আমরা তো বিএনপির ভোট চাইবো, বিকজ এই কথাটা প্রথমে বললাম যে জনাব তারেক রহমান সাহেবের যেই ভিশনটা আছে এবং যেই পদক্ষেপ উনি নিতে যাচ্ছেন, ইনশাআল্লাহ যদি আগামীতে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে নির্বাচিত হওয়ার পরে যদি উনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করেন, তখন আপনারা, আমরা সবাই দেখতে পারবো যে কিভাবে বাংলাদেশের পরিবর্তন করার জন্য উনার যে লক্ষ্য আছে ওইটাকে যদি মানুষ দেখে, এবং ওই বিশ্বাসটা এবং আস্থাটা রেখে কাজ করতে হবে। আস্থাটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ট্রাস্ট আ লিডার। তো আমরা যদি উনার নেতৃত্বকে বিশ্বাস করি এবং বিশ্বাস করে আমরা ধীরে ধীরে আগাই, ধরেন রাতারাতি তো আর পরিবর্তন হবে না, একটু সময় লাগবে, একটু ধৈর্য ধরতে হবে, এবং ওই ধৈর্য এবং সময় ধরে ইনশাআল্লাহ যদি এগিয়ে যাওয়া যায়, ইনশাআল্লাহ আগামীতে বাংলাদেশের অনেক পরিবর্তন হবে। এবং আমি 100% এই ইউথদেরকে বলবো, এনকারেজ করব রাজনীতিতে যেন তারা ইনভলভ হয় ইনশাআল্লাহ। নুসরাত খান, ধন্যবাদ এতক্ষণ বাংলা নিউজে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আজকের সমসাময়িক। আবারও হাজির হব নতুন কোনো দিনে নতুন কোনো অতিথিকে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বাংলা নিউজের সঙ্গেই থাকবেন।